সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতক্ষণ ফিরে দেখার মনন পাঠের আসরে ছিলাম। আমাদের ইতিমধ্যেই আমরা বলেছি আমাদের আজকের আসরের বিষয় রংপুর অঞ্চলের কবিদের কবিতার শৈল্পিক নানা গুণাবলী নিয়ে আমাদের কবিতার আলাপ। আমরা সেটি নিয়ে আসর কন্টিনিউ হচ্ছিল, তো ভাবলাম এই আসরটা একটু ভিডিও ডকুমেন্ট থাকা উচিত, পুরাটা রাখলে আরও ভালো হতো। যাই হোক, আমরা এবারে গান শুনবো, গানের পরে আবার আলোচনায় ফিরবো। আমরা গান শুনি কবি নীলরতন সরকারের কাছে, এবং যারা আসরটি দেখছেন এবং পরে দেখবেন তাদেরকে আগাম আমি ধন্যবাদ জানাই। স্বরচিত বাউল গান গাওয়ার প্রচেষ্টা। বাউল সম্পর্কে একটু জানা দরকার। বা শব্দের অর্থ উত্তম, উল শব্দের অর্থ বাতাস। এই উত্তম বাতাসের সন্ধান যারা করেন তাদেরকেই বাউল বলা হয়। আমার লেখাটা প্রায় অত উচ্চ মার্গের না হলেও যা লিখেছি তা আপনাদের বিবেচ্য। মাটির গাড়ি হাওয়া ভরি চালায় কোন ড্রাইভার? মাটির গাড়ি হাওয়া ভরি চালায় কোন ড্রাইভার? এক নজর দেখতে তারে, এক নজর দেখতে তারে ব্যাকুল মন আমার। চালায় কোন ড্রাইভার? মাটির গাড়ি হাওয়া ভরি চালায় কোন ড্রাইভার? আজব ড্রাইভার আজব গাড়ি চলে দুই পায়ে ভর করি। আজব ড্রাইভার আজব গাড়ি চলে দুই পায়ে ভর করি। স্টেশন তার সারা বাড়ি, স্টেশন তার সারা বাড়ি। ইচ্ছাতেই সব কাজ কারবার। চালায় কোন ড্রাইভার? মাটির গাড়ি হাওয়া ভরি চালায় কোন ড্রাইভার? বুঝতে গিয়ে মনে মনে কত জনা গেছে বনে। বুঝতে গিয়ে মনে মনে কত জনা গেছে বনে। ঘর সংসার হয় নিজ জীবনে, ঘর সংসার হয় নিজ জীবনে। হবে আনা জানা সার। চালায় কোন ড্রাইভার? মাটির গাড়ি হাওয়া ভরি চালায় কোন ড্রাইভার? চর্ম চোখ নয় আছে দিব্য চোখ যার, সে দেখতে পায় চতুর ড্রাইভার। চর্ম চোখ নয় আছে দিব্য চোখ যার, সে দেখতে পায় ওই চতুর ড্রাইভার। এমন হিম্মত আছে বাকার,
এমন হিম্মত আছে বাকার সন্ধানে রতন সরকার ওরে এমন হিম্মত আছে বাকার সন্ধানে রতন সরকার চালায় কোন ড্রাইভার মাটির গাড়ি হাওয়া ভরি চালায় কোন ড্রাইভার এক নজর দেখতে তারে এক নজর দেখতে তারে ব্যাকুল মন আমার চালায় কোন ড্রাইভার মাটির গাড়ি হাওয়া ভরি চালায় কোন ড্রাইভার। ধন্যবাদ নীলরতন দা। আমরা আলোচনায় ফিরবো, আমরা কথা শুনবো। আমরা আরও তিনজন আলোচক আছেন আমাদের মাঝে, আলোচনা করবেন আজকে রংপুর আরআরএফের আমরা রবিকে দিয়ে শুরু করি। আরআরএফের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি একজন প্রাবন্ধিক ও গবেষক। আছেন কবি কায়ুম খান, আছেন কবি মীর রবি। তো আমরা মীর রবির আলোচনা শুনে আসি। মীর রবি আলোচনা করবেন কবি তাপস মাহমুদের ঋতু নদী ও আমিনাবু বই নিয়ে। আমরা তার কাছ থেকে আমাদের আজকের কবিতার যে আসর, এই আসরটি মূলত ছিল উন্মুক্ত, যে আপনি যার ইচ্ছা রংপুর অঞ্চলের যে কোনো একজন কবির কবিতা নিয়ে আলাপ করবেন, সেটা আমরা শুনব। এবং ইতিমধ্যে অনেকের কবিতা নিয়ে আলাপ হয়েছে, যেমন নজরুল মৃধা, আশরাফ সেলিম, বাদল রহমান, তারপরে সহ অসংখ্য কবিদের নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি, আরও শুনব। হয়তো কবিতার মধ্যে অন্যান্য নামগুলো, ফারুক প্রধানের কথা এসছে আমাদের কবিতার মধ্যে, অন্যদেরও নাম হয়তো আসবে, আমরা হয়তো আরও আলোচনা শুনবো। আমরা যাই মীর রবির কাছে, কথা শুনি। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাইকে আজকের মতো একটা চমৎকার কবিতা বিষয়ক আসরের আয়োজনের জন্য। আমার কাছে রংপুরের কবিতার কথা যখন আসে তখন আমি মধ্যযুগের কবিদেরকে আগেই স্মরণ করি, বিশেষত রতিরাম দাস। তার যে সময় দেবদেবতাকে উৎসর্গ করে কবিতা লেখা হচ্ছিল, সে সময় মানব সভ্যতা নিয়ে যে কবিতা হয় সেটা তিনি দেখিয়েছিলেন তার বিখ্যাত সব জাগের গান এবং জাগের কবিতায়। তা সে জায়গা থেকে, যে সেই ধারাবাহিকতা থেকে আমাদের রংপুরে জন্মগ্রহণ করেছে, রংপুরে বসবাস করছে, এরকম যে মানুষগুলো কবিতা লিখছেন, তাদের যারা প্রয়াত হয়েছেন, কাইসুল হকের কবিতার কথা আমি আলোচনা করতেছিলাম একটু আগে, যে তিনি আমাদেরকে অসংখ্য সুন্দর সব কবিতা দিয়ে গেছেন। সেই সঙ্গে এই সময় এসে যারা আমাদেরকে ঋদ্ধ করেছেন রংপুর অঞ্চলের নামকে, আনিসুল হকের কথা আমরা বলতে পারি, তারপরে শাইন মুমতাজের কথা আমরা বলতে পারি। এদের কথা নিয়ে আলোচনা হচ্ছিল, আহমেদ মওদুদ ভাইয়ের কবিতা নিয়েও আলোচনা হচ্ছিল। তা আমার আলোচনার টপিকে আজকে যে শুধু হচ্ছে তাপস মাহমুদই ছিলেন তাও না, সেই সঙ্গে আমাদের আরেকজন কবির কবিতার কথা না বলে নয়, মাহবুব আল আমিনের কবিতা। আমি আজকে তাপস মাহমুদের কবিতার কথাই বলি। আমার হাতে আছে ঋতু নদী ও আমিনাবু। আমরা হচ্ছে তিস্তা অববাহিকার মানুষ। তা তাপস মাহমুদ হচ্ছে একদম তিস্তা পার ঘেঁষে বসবাস করে, হারা গাছে একটা মফস্বল। সেই মফস্বলের কোল ঘেঁষে গেছে, একদম কাজ ঘেঁষে গেছে হচ্ছে তিস্তা নদী। সেই তিস্তা নদীর প্রভাব হচ্ছে এই বইটা। সে সঙ্গে তিস্তা পাড়ের একজন চরিত্র হচ্ছে আমিনাবু। তার জীবনবোধ, সংসার, এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সে সঙ্গে নদীর যে শূন্যতা, জলের শূন্যতা, সে সঙ্গে আবার ভাঙ্গন, খরা, বন্যা, সেসব মিলিয়ে হচ্ছে এই ঋতু নদী ও আমিনাবু কবিতার বইটি। কবিতার শুরুতেই চমৎকার একটা কথা তাপস মাহমুদ বলেছেন, মানুষের জীবন নদীর মতো, কারো কারো জীবন ঝর্ণার খিলখিল হাসি দিয়ে শুরু। পাহাড় থেকে অতল সমুদ্রে মিশে যাওয়ার আগে বাঁকে বাঁকে আসে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
আর এই ঋতুর পালা বদলের সঙ্গে সঙ্গে আমাদের জীবনেরও নানা ধরনের পাল বদল হয়, পালা বদল আসে, নানান ধরনের সিচুয়েশন তৈরি হয়। আমরা সেগুলো পার করেই আসলে আমাদের জীবনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই নদীর মতো করে। মাঝে মাঝে আবার নদীতে যেমন চরটে, আমাদের জীবনে সেরকম চরটে। নদীতে যেমন পানি শুকিয়ে গিয়ে, খরা শুকিয়ে গিয়ে ধুধু বালু চর আসে, ঠিক তেমনি মানুষের জীবনেও সেই সময়গুলো আসে। প্রচণ্ড জলের স্রোত আসে তিস্তায়, যেমন আমাদের জীবনেও আসে। সে জায়গাগুলো থেকে অসাধারণ কিছু কবিতা তাপস মাহমুদ আমাদেরকে উপহার দিয়েছেন সহজ সরল ভাষায়। আমি একটা কবিতা থেকে আমি উদ্ধৃতি করছি, যে কবিতায় তিনি যে আমেনাবুর চোখ দিয়ে দেখতেছিলেন যে তিস্তা নদী, আমাদের ছোটসিনী তিস্তাকে, সেই কবিতাটা আমি উচ্চারণ করছি। শেয়ার করে দেন। তিস্তা পারে আইলে শরৎ, সে সময়ে যে শরতের সময় যে পরিবেশটা হয়, সেই সময় যে প্রকৃতিটা, সেই জায়গা থেকে তিনি একটা লাইন, একটা প্যারাতে তিনি বলতেছেন, শরৎ আইলে হামার তিস্তার পোয়াতি প্যাট চেকন হয়ে যায়, কামরগার গাছত কাউটেল করে শালিক, টিয়া পাখি হেউত ক্ষেতের ওপর দিয়ে উড়ি যায় দল বান্দি, নদী পারত বিনবিনের চরত কাশিয়া বাড়ি জাগে, ধপধপে সাদা ফুল যে বেলা বেড়ায়। কি সুন্দর, এই সুন্দর সুন্দর কাশফুল এবং সে সময় যে শুকনো তিস্তা নদী, সে মিলে একাকার হয়, সেই কথাই কবি বলতেছিলেন। সেই সঙ্গে তিস্তার সেই শূন্যতার মধ্যেও জলের জন্য হাহাকার থেকে যায়। সেখানে তিনি লিখছেন, আওনাবির কোলো ছাওয়া কান্দে, ভাতের ডাকা তুতালোটে, সাথে সাথে মন উতলায়, সাদা সিল জামত নিয়া বাপের বাড়ি যায় গ্রামের দিকে, দুর্বা ডুবা দেখবে শাপলা তুলবে, আচানক শিয়াল ভোকে ক্যার ক্যার করি ওঠে, কাশিয়া দিয়া বানা ঘরের বেড়া। এখানে কিছু হাহাকার আছে, ইঙ্গিতে তিনি বলেছেন আমেনাবুর সংসার এবং তিস্তা নদীর সঙ্গে যে সম্পর্ক, সেটা হচ্ছে। তিস্তা সব থেকে আলোচিত আমাদের একটি নদী, এই সময়ে ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, এবং তিস্তা নিয়ে আমরা জানি সেই আমাদের স্বাধীনতা পূর্ব সময় থেকেই নানা ঘটনা প্রবাহ রয়েছে। সেই সঙ্গে তিস্তা নিয়ে বৃহৎ আন্দোলন চলছে। তা তিস্তার পানি বন্টন নিয়ে তিনি একটি চমৎকার কবিতা লিখেছেন, তিস্তার পানি বন্টন। দাদার হাতে জলের চাবি, পানির জন্য হাম্বি খাবি, দাদার বড্ড অনুরাগ, দাদার হাতে জলের থলে, দাদার ইচ্ছে হলে জলের থলে খুলে ডুবাই ভাষায়। উত্তরাঞ্চলের মানুষের জন্য এখন তিস্তা একটা দুঃখের নাম। তিস্তায় দেখা যাচ্ছে যে যখন ভরা বর্ষা মৌসুম, সে সময় আমাদের সাধারণত পানির প্রয়োজন হয় না, সে সময়ই মূলত পানি ছেড়ে দেওয়া হয় ভারত থেকে, এবং সে পানি এসে আমাদের উত্তর অঞ্চলের 5 জেলাকে ভাসিয়ে নিয়ে যায়। তিস্তা নদীর পাড়ের যে মানুষ, তারা বসত বাড়ি হারায়, ফসলের ক্ষতি হয়। তা সেই কথা তিনি তার কবিতায় লিখতেছেন। আরেকটা কবিতায় তিনি লিখতেছেন, মরা তিস্তা, তিস্তা পাড়ের ছাওয়া বাহিমুই, তিস্তা মোর নাওয়া খাওয়া, তিস্তার পানি তিয়াস মিটাও, তিস্তারে মুই ছাওয়া। তা তিস্তা পাড়ের মানুষ হিসেবে তার তিস্তাকে যে দেখা, সেই দেখার কথা তিনি বলতেছিলেন। তিনি আক্ষেপ করে আবার যে বলতেছেন, তিস্তা পারত খাড়া হয়ে দেখো, তিস্তা হইছে মোর পর, যত দূর চোখ যায় মোর, দেখো খালি বিনবিনের স্বর। তা তিস্তা যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয় তিস্তার দ্বারা আমাদের এই অঞ্চলের মানুষ, রংপুর অঞ্চলের মানুষ। তো সেক্ষেত্রে তিস্তাকেই এখন, যে তিস্তা একটা সময় জীবিকার উৎস ছিল, মানুষের হাসি উল্লাসের উৎস ছিল, সেটি এখন দুঃখের ভরা নদী হয়ে গেছে, সে কথা তিনি বলতেছেন। তা আরেকটু আসি, যে তিনি তার কবিতায় খুবই সুন্দর কিছু কল্পনার দিয়ে কল্পচিত্র তৈরি করেছেন। দহনের সময় এখন তার একটা চমৎকার কবিতা, আগুনের গোলা ছুঁয়ে আসা লুহাওয়ায়, ঘামের নুনে জলে চোখের মানচিত্র, আর পিঠে সিদ্ধ মানুষের ঘা, ঘরের ছাদে 3 ফাঁকার ফ্যানের অদ্ভুত নীরবতা, যেমনটা গোমুটা আকাশ, কান্নায় অপরাধ স্থির মেয়ে, রাজশাহী গাছগুলো শটান দাঁড়িয়ে আছে, কোনো দোলানি নেই কোনো তাকাদা, কোনো স্বৈরাচার ভর করেছে মাথার উপর। আমরা মাথার উপর নানা ধরনের স্বৈরাচার নিয়ে বাস করছি, সেই স্বৈরাচার আমাদের সমগ্র রাষ্ট্র ব্যবস্থায় জেগে বসেছে, আমাদের নদী খেয়ে ফেলছে, আমাদের
ঋতু খেয়ে ফেলছে, আমিনাপুতে জীবন থেকে সরিয়ে দিচ্ছে সুখের গল্প। তো এই হচ্ছে তাপস মাহমুদের কবিতা ঋতুমতী আমিনাবু। আমি সর্বপরিসরে কিছু কথা বললাম, এটা তার কবিতা নিয়ে আরও আলোচনা করা যায়। সে সঙ্গে কিছু কবিতার দুর্বলতা তো রয়েছেই, কবিতার নির্মাণের ক্ষেত্রে, ভাষাবিন্যাসের ক্ষেত্রে, বাক্যবিন্যাসের ক্ষেত্রে। আমার কাছে যেটা মনে হয়েছে যে সরলভাবে তিনি যে কথাগুলো উপস্থাপন করেছেন সেটা কাব্যিকভাবে আরও আমরা নান্দনিকভাবে পেতে পারতাম। তার কাছে প্রত্যাশা থাকলে আমরা কবিতায় তার নান্দনিকতার উপস্থাপন চাই। তাপস ভাইকে অসংখ্য ধন্যবাদ তার ঋতুমতী আমিনাবু কবিতা বইটির জন্য। ধন্যবাদ মীর রবি। আসলে চমৎকার একটি আসর আজকের, একেবারে ভিন্ন মানে একটু দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই আসরটা। আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের কবি সন্দীপ সাহু লিখেছে শুনছি। দাদা, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন এবং আপনাকে আমরা মিস করি অনেক। দেখছেন নূরে ইলাহি। নূরে ইলাহি আপনাকে নিয়মিত আসরে আসবার জন্য আহ্বান করছি। আমরা এবারে কথা শুনব মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কাছে। তিনি রানা মাসুদের বই থেকে হারানো হিয়ার নিকুঞ্জ পথে থেকে কবিতা পড়েছেন, সেইটি নিয়ে হয়তো দু চার কথা বলবেন এবং সঙ্গে যদি সম্ভব হয় হয়তো আরও একটি বই নিয়ে কথা বলবেন। আমরা সেগুলো নিয়ে কথা শুনব। কবিতার আসলে এই যে শৈল্পিক যে মেটাফোর, হ্যাঁ, মানে কবিতা মানুষকে বলে একটা, কিন্তু মানুষ বোঝে আর একটা। এই যে কবিতার যে শক্তি, মানে সেই শক্তি উন্মোচনের আমরা চেষ্টা করছিলাম আজকের আসরের মধ্য দিয়ে। কথা শুনি আমরা। আসসালামু আলাইকুম। আমি কবি রানা মাসুদের হারানো হিয়ার নিকুঞ্জ পথে এই বইটি পড়লাম। এই বইটিতে 51টা কবিতা আছে। কবিতাগুলা খুব ছোট নয়, খুব বড় নয়। কবি রংপুরের মানুষ এবং তিনি শুধু কবি নন, প্রাবন্ধিক, গবেষক এবং তিনি একজন আলোকচিত্রী বটে। তো সব কিছু মিলে তার যে কবিতা হারানো হিয়ার নিকুঞ্জ পথে, এই কবিতায় আমি যতটুকু পড়েছি সব কবিতাগুলো উনি অক্ষরবৃত্ত ছন্দে লিখেছেন, যার ফলে যখন পড়া হয়, আবৃত্তি করা হয়, তখন খুব চমৎকারভাবে আবৃত্তিটা হয়। এখানে বিভিন্ন প্রকারের কবিতা আছে, তার মধ্যে কবির শৈশব স্মৃতি, তার অতীত জীবনের অন্যান্য স্মৃতি, ভবিষ্যতেরও কিছু কল্পনা, এমনকি তিনি তার জীবনের শৈশবে বাবার হাতের মধ্যমা আঙ্গুলি ধরে যেভাবে হাঁটতেন, তার বাচ্চারাও একইভাবে তার মধ্যমা আঙ্গুলি ধরে হাঁটেন। তার মানে তিনি এখানে 3টি প্রজন্মের গল্প বলছেন, একটা তার বাবা, একটা তিনি এবং তার সন্তানরা। চমৎকার করে তিনি মানুষের এই 3 কালের বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন। কবিতাটার নাম বাবারা এমন হয়। এক গাল আনন্দ, এক বুক আবেগ নিয়ে বাবাকে আমি আপ্পা বলে ডাকলাম। সেরা সে ডাক আপ্পা। হর হামেশাই আমি আমার মধ্যম আঙ্গুলটাকে চুমু খাই শ্রদ্ধায়। আমি তো আমার আব্বার মধ্যম আঙ্গুল ধরে আমাদের সুখ শহরের পথে শীত গ্রীষ্ম, সকাল কিংবা বিকেল অপার নির্ভরতায় হাঁটতাম। আব্বারা এরকম পাশে থাকলেই সন্তান যেন পৃথিবীর সেরা বীর। কবিতাটি বেশ বড়ই। সেখানে তিনি তার বাবাকে যেমন নির্ভরতার প্রতীক হিসাবে পেয়েছেন, বাবারা পাশে থাকলে সন্তানরা যেভাবে বীরত্বের মতো এই পৃথিবীতে নিজেদের স্থান করে নিতে পারে, ঠিক একই রকমভাবে তিনিও বাবা হয়ে তার সন্তানদের এমনই নির্ভরতা দিতে চান।
তারপর ঢেউ আর জঙ্গলের লসাগু গসাগু করতে করতে আমিও একদিন বাবা। ধরি আমার সন্তানের মধ্যম আঙ্গুল, ওরা আমাকে বাবা বাবা ডাকে, খোঁজে আমার বুকের কোণ। আমি খুঁজে ফিরি হারিয়ে যাওয়া মধ্যমা আমার আব্বার। আব্বা আব্বা বলে চিৎকার করে উঠি পশ্চিমের পানে সে। আব্বা আব্বা বলে গুনলে উঠি, আব্বা তো নেই সাথে। বাবারা একবার এমন ওপারে গেলে ফিরে আসে না আর। আরেকটি কবিতা চমৎকার ভাবে লেখক তার রংপুরের তার বেড়ে ওঠা স্মৃতি, যৌবনের স্মৃতি, আড্ডা, কবিতা এবং অন্যান্য স্মৃতি এখানে রোমন্থন করেছেন। কবিতাটা পড়লে আমরা পুরো রংপুরের চিত্র পেয়ে যাব, রাজপথ থেকে শুরু করে বেড়াতে যাওয়ার স্থান পর্যন্ত। কবিতাটার নাম যেখানে লুকিয়ে আছে আমার প্রেম। বললাম নাও দোলাইস না, কবি স্মৃতি কাতর হয়ে পড়বে। কে শোনে কার কথা? কবি সুমন সুভান বলে স্মৃতি তুমি বেদনার। আমাদের অসংখ্য সুখ স্মৃতি আছে হৃদয়ের গহীনে। আমরা কেউ হৃদয় দেখিনি, অথচ হৃদয় হৃদয় করে কত উল্লাস। আবার যেমন টাউন হল মঞ্চে শিকা সংসদের মাস ব্যাপী নাট্যোৎসব, উপচে পড়া মানুষের ভিড়ে বাদাম চিবাই আমরা দুই বন্ধু। অভিযাত্রিকের সাপ্তাহিক এক একটি সাহিত্য আসর যেন কবিতা। ইতিহাসের মতো ইতিহাস ঘুরে পাবলিক লাইব্রেরির আলমিরায়। সাহিত্য পরিষদ এর দেয়ালে গেঁথে আছে পুলিন বিহারীর ফলক। রবীন্দ্রনাথের আশীর্বাদ ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে অম্লান। দিবস এলেই শহীদ মিনার ভরে যায় ফুল ও শ্রদ্ধায়। এভাবে সবকিছুই কবি বর্ণনা করেছেন। কবিতায় ছন্দের দোলাচাল অত্যন্ত চমৎকার। তবে আমার মনে হয়েছে যে কবিতার বইটার শিরোনামটা হারানো হিয়ার নিকুঞ্জ পথে ঠিক এভাবে না করে আরও একটু সংক্ষিপ্ত আকারে করে আরও আধুনিকতার ছোঁয়া দেওয়া যেত। কিছু কিছু উপমা অত্যন্ত চমৎকার। আমার মনে হয় যে নামকরণের ব্যাপারটা ওটা লেখকের স্বাধীনতা থাকে, পাঠকের মন্তব্য আর কি। পাঠকের মন্তব্য। তো তারপরে আমার যেটুকু মনে হয়েছে যে অত্যন্ত চমৎকার কবিতার বই, চমৎকার কবিতা। লেখকের ছন্দে প্রচুর, বিশেষ করে অক্ষরবৃত্ত ছন্দে প্রচুর দখল রয়েছে, যার ফলে কবিতাগুলো পড়তে গিয়ে কখনো হোঁচট খেতে হয় না। সাবলীল ভঙ্গিমায় কবিতাগুলো পড়া যায়। আমার মনে হয় রংপুর অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় কবি তিনি। ধন্যবাদ। এটা নিয়ে কিন্তু একটা কথা হবে। ধন্যবাদ। আমরা আসলে কথা শুনলাম রানা মাসুদের কবিতা নিয়ে। আব্দুর রাজ্জাকের আমাদের সাথে আছেন ওপার বাংলার কবি বন্ধু সন্দীপ সাহু। তিনি আবারও কমেন্ট করেছেন সুন্দর অনুষ্ঠান। আমরা আপনাকে খুবই মিস করি। আপনি চলে আসবেন আমাদের এই আসরে, সেই অপেক্ষায় আছি এবং আমরা অপেক্ষায় ছিলাম আপনার আসার। আমরা আলাপ শুনবো কবি কায়েম খানের। তিনি যদিও আমাকে ভয়ে আছি, উনি ঘটনাচক্রে আমার একটা চটি কবিতার বই, যেটা আমি খুব শখ করে ছেপেছিলাম। গতবার আমি ভারতে যাব একটা অনুষ্ঠানে, তো সবার হাতে বই থাকে, আমার নিজের একটা বই না থাকলে কেমন হয়। তো তাড়াহুড়ো করে ওই 2 ফরমার একটা বই আমি ছেপেছিলাম। তো ঘটনাচক্রে আবার তাড়াহুড়ো করতে গিয়ে সেই একটু বানান ভুলভাল কিছু জায়গা আছে, কিছু
দু এক জায়গায় হয়তো সংলাপে একটু সমস্যা আছে, সেই বইটাই ছাপা হয়ে যায়, সেটি আবার আলোচনা করছে। আমি জানি না যে কি আলোচনা করবে, আমার গলায় ছুরি চালানো হবে কিনা। তবে আমি এটাতে ছুরি মানে ছুরির জন্য আমি নিজের গলা আমি পেতে দিতে চাই। সেই পিতৃভক্তি যে সন্তান যেভাবে ছুরির তলায় নিজের গলা এগিয়ে দিয়েছিল সেভাবে, কারণ কবিতাটা আমার কাছে ঈশ্বরের মতো, ফলে ঈশ্বরের কাছে গলা এগিয়ে দিতে কোনো দ্বিধা থাকতে নেই। কথা শুনি আমরা কবি কায়ুম খানের কাছে। ধন্যবাদ আজকের সঞ্চালককে এবং উপস্থিত আলোচকবৃন্দ, সঙ্গীত শিল্পী, সাংবাদিক সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে আসরটা মূলত আয়োজন করা হয়েছে সেটা হলো যে রংপুরের যারা সমসাময়িক বা এই সময়ে যারা কবিতা লিখছে তাদের কবিতা নিয়ে আলোচনা করার জন্য। তা আমি মানে রংপুরের সমসাময়িক যে কবি আছে তাদের বিষয়ে খুব একটা ভালো আমার জানা নাই বা আমি এই বিষয়ে অবগত নই, তারপরও 2-4 জনের কবিতা পড়েছি। তা আমি আজকে যে কবির কবিতা নিয়ে আলোচনা করব তিনি, তার নাম শাকিল মাসুদ ভাই। তার কবিতা আমার ভালো লাগে এবং তার কবিতার মধ্যে আমি যে প্রেরণা পাই বা তার কবিতার মধ্যে যে উপমা দেওয়া হয় সেটা আমাকে আরও বেশি করে কাছে টানে। বিশেষ করে তার যে কবিতার একটা বই, ওইটা নিয়ে আমি আলোচনা করছি। কবিতার কাব্যগ্রন্থের নাম কবিতা সংসার বোঝে না। চড়ুই পাখির মতো নয়, একেবারেই খুদকুড়েনির মতো, ঠোঁট দিয়ে খড়কুটো কুড়িয়ে কুড়িয়ে সঞ্চয় করে তৃণে তৃণে বাসা বাঁধে বাবুই পাখিরা। সংসার কোলাহলে ঘন গাঢ় নীল হয়ে ওঠে ভীষণ অভিমানী আকাশ। কখনো কখনো জীর্ণ শীর্ণতায় অন্ধকার হয়ে ওঠে, কখনো কুয়াশা মাখা ধূসর। পদদলিত হবার প্রবল আকাঙ্ক্ষায় দোয়েল পাখিটা বিন্দুর মতো ফুটে থাকা জলের আয়নায় শিশিরের মতো নীরবে মাথা নত করে থাকে দূরবাঘাসের কাছে। তার এই যে কবিতার যে মানে শুরুটা হলো যে তার যে উপমাটা চড়ুই পাখির মতো নয়, একেবারেই খুদকুড়নির মতো, ঠোঁট দিয়ে খড়কুটো কুড়িয়ে কুড়িয়ে সঞ্চয় করে তৃণে তৃণে বাসা বাঁধে বাবুই পাখিরা। তাহলে কবি যখন তার কবিতা লেখে তখন সে প্রকৃতির আশ্রয় নেয়, যে প্রকৃতিতে যে আরও পাখির জীবন বা আরও জীব আছে, তারা তাদের জীবনের যে জীবনধারা সেটাকে অনুসন্ধান করে কবিতা লেখা যায় বা সেটা লিখেছেন কবি শাকিল মাসুদ। তা এই যে কবিতার মানে এই যে আমি মনে করি যে কবিতার নান্দনিকতা বা কবির যে উপমা এবং কবির যে বলার যে ভঙ্গিমা, এটা শুধু কবির যে মানে ছন্দমিল অন্তমিল বা যে মিলগুলো বলা হয় সে বিষয়ে আমি মনে করি যে শাকিল মাসুদ সেই বিষয়গুলোকে অতিক্রম করেছেন, কারণ তার কবিতা সাবলীল ভঙ্গিতে যে কথাগুলো উঠে এসেছে তা একেবারেই কাব্যিক। পদদলিত হবার প্রবল আকাঙ্ক্ষায় দোয়েল পাখিটা বিন্দুর মতো ফুটে থাকা জলের আয়নায় শিশিরের মতো নীরবে মাথা নত করে থাকে দূরবাঘাসের কাছে। এত এত জল অবিরল বাদল ধারায় নামে, রাতের কান্না হয়ে ঝরে, তবু বুক ভেজে না ক্ষুধার্ত মাঠি হা করে থাকে। আয়নাটা ভেঙে চুষে খাবে
পৃথিবীর আলো বাতাসে বেড়ে ওঠে ভৈরবী, প্রবল তৃষ্ণায় ঘুম থেকে জেগে ওঠে, অবলায় পান করে ভৈরবের ঘাম। তো এই যে তার যে কাব্যিক বা কবিতা বলার যে ভঙ্গি, তার যে ভঙ্গিমাটা, এটা যেন তার কবিতা পাঠ করলে মনে হয় যে আমরা কোনো একটা ভাবনার জগতে প্রবেশ করছি। তাহলে এই যে ভাবনার জগতে প্রবেশ করছি এবং সেটা একেবারেই প্রকৃতির কাছে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তা এই যে প্রকৃতি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা একজন কবির কাজ হলো তার কবিতায় বা তার লেখায় কতটুকু শৈল্পিকতা ফুটে উঠেছে। তা এখানে আমি দেখছি তার কবিতায় যে এখানে মানে কবিতা লেখার সময় তার ছন্দপতন বা মানে বলার যে একটা গতি বা ধারা, সেটা সে ঠিক মতোই রক্ষা করেই কবিতা লিখেছে। এখানে কোনো ব্যতিক্রম ঘটেনি। এটি আমার কাছে মনে হচ্ছে যে একজন কবির একটা মানে ভালো মানের কবির একটা সার্থকতা বা তার প্রমাণ। এক পায়ে বিন্দুর মতো আয়না, আরেক পায়ে মেঘের কোলে ফোটা ফুল, একের পর এক পিষ্ট করে হেঁটে চলে হাজার বছর পরে। কবিতা সংসার বোঝে না, সংসার বোঝে না কবিতা। কবিতা সংসার বোঝে না, সংসার বোঝে না কবিতা। তা কবি তো ভাবজগতের মানুষ, কবি সংসারের থেকেও সে সংসারের বাইরেই মানসিকভাবে অবস্থান করে। তারপরও বাস্তবতা কবিকে এসব কিছু মেনে নিয়েই কবিতা লিখতে হয়। তা এই যে কবির যে কবিতাগুলো উনি লিখছেন, ওই উপমাগুলো দিচ্ছেন, এটা অনেকটা কবির যে ভাবনায় ফুটে ওঠে সেটা হলো যে সে ওই তাদের মতো করে সংসার করতে চান, পাখিদের মতো করে, বা আরও যে উপমাগুলো ব্যবহার করেছে সেভাবেই তার সংসার। এটাই কবিতাই কবিতার সংসার। তারপরে কবি বলছে যে ভাঙা আয়না দেখে নিজেকে জিজ্ঞেস করি, সংসারে সারাদিন কবি কবি ভাব, কবিতার ভাবনায় বিভোর। আকাশ ঘুরে মেঘ, পাহাড় ঘুরে প্রকৃতি, হিমালয় থেকে গোলাপ, তারার দেশ ঘুরে ফুল, ওসব কবে শেষ করবে? তার তো বাড়ি চাই, শোবার জন্য ঘর, ঘরের জন্য আসবাব, শাড়ি গহনা, কসমেটিক্স, দাসী আর যা ইচ্ছে তাই। ওসব ছাড়া তার নীলাক্ষী চোখ, আমি বাউলের ভাষা বোঝে না কেন? কেন সুর তোলে না তার জল, তরঙ্গের নৃত্যকলা? কেন কবিতা সংসার বোঝে না, সংসার বোঝে না কবিতা? কবিতা এই অংশটুকুর মধ্যে আমরা যেটা লক্ষ্য করি যে কবি তার যে প্রেমিকা, তার প্রেমিকাকে এখানে মানে ইঙ্গিত করে বলেছেন যে তার তো অনেক কিছুই দরকার, তার অনেক কিছুই চাই। তাহলে কবি এখানে তার যে মানে আকাঙ্ক্ষা করেছে তার জীবনে, যে সে যে কবি সত্তাটা হলো কিছুটা বাউলের সত্তা। সেই জন্য এই কবি এখানে বাউলের ভাষার কথাটা ব্যবহার করেছেন। তা প্রেমিকা বাউলের ভাষা বোঝে না। এই যে দ্বন্দ্ব, এখানে আমি মনে করি যে সমাজের মধ্যে যে ক্লাসিফিকেশন বা দ্বন্দ্ব আছে আমাদের সমাজে, সেটা কিন্তু কবিতার মাধ্যমে এখানে তুলে ধরেছেন। কবির যে আকাঙ্ক্ষা যে তার প্রেমিকা কেন সুর তোলে না তার জল তরঙ্গের নৃত্য করা, তো কবিও আকাঙ্ক্ষা করছে তার প্রেমিকার কাছে বা তার স্বদেশের কাছে যে তারা এটা বুঝবে বা তারা বোঝার মধ্য দিয়ে
কবির যে জীবনের যে আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়া সেটা পূরণ হবে। তারপরে কবি বলছেন যে বসন্ত চলমান, ভালো আছে কিনা, ভালো ছিলাম কিনা, এই নিয়ে লোকের নানান সংশয়। জিহবার ধারালোর খুঁট থেকে বাঁচার আশায় শরমের মুখোশ পরে হেঁটে আসি সংসারের অলিগলি। বুকে ঝরিয়ে ধরার তীব্র আকাঙ্ক্ষায় ছুঁয়ে দেখি বেলফুল, পিছন থেকে হৃদয়ে বরাবর বিধে যার রক্ত খেকো কাটা। কাটা তোলার দুঃখ কাটা হয়ে মেহেদি রাঙা হাত বাড়ায় রুশিলিয়া, পরশে বুকের মধ্যে নামে খোদার আড়স। সরাব হাতে সতেজ রমণীর ভিড়, দুশ্চিন্তার ছাপ রেখে এক ধাপ এগিয়ে যায় প্রেম। ঘুমাইতো বাতাসে ওড়ে জীবন, হারিয়ে যাই দেশ দেশান্তরে, কবিতা সংসার বোঝে না, সংসার বোঝে না কবিতা। কবির যে এখানে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা এখানে প্রতিফলিত হয়েছে যে ধুমায়িত বাতাসে ওরে জীবন, হারিয়ে যাই দেশ দেশান্তরে। তো কবিতার ভাবনার জগতে সে মানে বিলীন হতে চায়, বা সেই বিলীন হয়েই সে কবিতার যে মানে ছন্দ বা কবিতার যে মানে ভাষা ছন্দ এসব তিনি আবিষ্কার করতে চান। এবং তার শব্দচয়ন বা তার যে কবিতার যে অন্তমিল এখানে খুব সুন্দরভাবেই আমরা খুঁজে পাই যে তার কবিতায় কোনো অন্তমিল ঘটেনি। কবিতার ছন্দমিলটা না হলেও সমস্যা নেই, কিন্তু অন্তমিলটা যেটা পাওয়া যায় সেটা তার কবিতায় আছে। সেদিক থেকে কবিকে আমি মনে করি যে বর্তমান সময়ে যারা কবিতা লিখছে তাদের কবিতাও আমি পড়েছি, কিন্তু আমার কাছে তার কবিতাগুলো ব্যতিক্রম মনে হয়েছে। কারণ তিনি তার কবিতার মধ্যে একটা নিজস্ব ফর্ম বা নিজস্ব একটা ধারা তৈরি করার একটা চেষ্টা আছে তার। তিনি তার নিজস্ব আঙ্গিকে বা নিজস্ব ধারায় কবিতা লেখার চেষ্টা করেছেন। সেটাই আমি তার কবিতার মধ্যে স্বতন্ত্রতা বোধ আমরা খুঁজে পাই শাকিল মাসুদের কবিতায়। বসন্ত চলে যাচ্ছে বর্ষা, ঝরে পড়েছে কদম, বদলে যাচ্ছে মেঘ, বদলে যাচ্ছে রুশিলিয়ার টকটকে রং। অধরামৃত পানের সুখ চায়ের ধোয়ার মতো বাতাসে উড়ায়, স্মৃতিকে আরো গাঢ় করে তোলে সিগারেটের ধোয়ার বহুগামী চিল। অকারণে যিশুর মতো আমারও দুই হাতে পেরেক ঠুকে হাঁটু ভেঙে ঠোঁটে টেপ লাগায়, একতারা ছিঁড়ে দোতারার বাজে রাজেশ্বরী। শিক কাবাব আর কাটারি ভোগ চালের ভুরকা ভাত রাধে কবিতার ডায়েরির পাতা দিয়ে, তারপর পড়শিদের কাছে দীর্ঘ করে তোলে গ্লানির ফর্দ। এদিকে বাজার সমগ্র গানের অন্তরা গাইতে গাইতে বহুদূরের পথ হেঁটে এগিয়ে যাই পাখির মতো, তবু কবিতা সংসার বোঝে না, সংসার বোঝে না কবিতা। এইখানে কবি তার জীবনের যে চলার পথে যা তার যে সংগ্রামময় জীবন, তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের কথাই এখানে তুলে ধরেছেন। যেমন তার কবিতার দুটি লাইন, শিক কাবাব আর কাটারি ভোগ চালের ভুরকা ভাত রাধে। এই যে তার যে ভাষার যে ব্যবহার বা শব্দের যে ব্যবহার বা শব্দকে নতুন নতুন শব্দকে তিনি কবিতার মধ্যে সংযোজন করেছেন, এটাই হলো কবির কৃতিত্ব। আমি মনে করি যখন কোনো কবিকে আমরা কবি হয়ে উঠতে দেখি, তার মধ্যে নতুন নতুন শব্দচয়ন আসবে, নতুন নতুন বাক্য আসবে। তো সেই নতুন নতুন শব্দচয়ন ও বাক্য তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই। তারপর হলো আর উনি লিখছেন যে একটা স্রোতস্বিনী অবাধ্য নদী, বাহুর বাঁধ ভেঙে যায় বারবার,
পাজরে মুড়িয়ে রাখি শান্ত থাকে যদি, অবাধ্য সে নদী বাঁধ ভেঙে দিই খাড়ায়, কেউ তা আসে না তাকে বাহুতে ফেরায়। এখন জ্যোৎস্নায় পড়ে রাত, কত সারেঙ্গের জাহাজ শ্বাস ফেলে যায়, কলঙ্কিত হয় দূর আকাশের চাঁদ। নদীর কাছে যাই জলের মতো হব, বনের কাছে যাই বৃক্ষের মতো হব, কবিতা সংসার বোঝে না, সংসার বোঝে না কবিতা। কবির কবিতায় আমরা যেটা দেখতে পাই যে তার মধ্যে কবি শাকিল মাসুদের মধ্যে আমরা যেটা কবি সত্তাকে আমি দেখতে পাই। কবি হতে গেলে তার কবি সত্তা লাগবে। কবি সত্তা ছাড়া কবি হওয়া আমার কাছে মনে হয় খুব সহজ কাজ নয়। আমি তার কবিতার মধ্যে সেই কবি সত্তাকে খুঁজে পাই এবং চলমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে বা ঘটনা প্রবাহগুলো আমরা দেখতে পাই, সেই সময়কে তিনি ধারণ করতে পারেন এবং সময়কে তিনি কবিতায় গাঁথুনি দিয়ে সেই কবিতা লিখতে পারেন, এটাই তার সার্থকতা। আমি হয়তো শাকিল ভাইকে তার আরও বা অন্যান্য কবিতাগুলো আমি তেমনভাবে পড়ি নাই। যদি কোনোদিন সময় পাই তাহলে আমি আশা করছি যে সেদিন আরও তাকে নিয়ে ভালো করে আলোচনা করব এবং আমি শাকিল মাসুদের কবিতায় আরও উত্তরোত্তর তার কবিতা সমৃদ্ধ হোক এবং তার কবিতার মধ্য দিয়ে কবিতার জগতে বা কবিরা আরও প্রেরণায় উদ্বুদ্ধ হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা অনেক কথা শুনছিলাম, আমরা আরও একটু কথা শুনবো, একটু দু একটা করে কথা শুনে আমরা আমাদের এই পর্বটা শেষ করব। আমরা আরেকবার ফিরে যাই আমাদের আলোচক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কাছে। ধন্যবাদ শাকিল ভাই। আমি রংপুর অঞ্চলের কবিদের কবিতা আরও দু একজনের পড়লাম। এখানে আমাদের রবি আছে এবং একই সাথে একটা কবিতা আমি পড়েছি আহমেদ মওদুদ। তো সব কবিদের মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করছি যে আঞ্চলিক শব্দের ব্যবহারটা এরা করছেন, যেমন শাকিল মাসুদ নিজেও করেছেন। তো আমাদের সাহিত্য এবং ভাষার সমৃদ্ধি তখনই আসবে যখন আমরা বেশি করে সাহিত্য রচনা করব, বেশি করে জ্ঞান চর্চা করব। এমনকি একটা গবেষণাপত্রও যদি আমি লিখি, সেখানে আমাকে কিছু না কিছু নতুন শব্দের অবতারণা করতে হয়। তো আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো সহজেই কবিতা সাহিত্যে স্থান পেতে পারে। আমরা হয়তো বা জাতীয় ভাষাকে প্রমিত করার জন্য এই শব্দগুলোকে সবসময় এড়িয়ে চলি, কিন্তু এই শব্দগুলোতে এমন কিছু প্রকাশভঙ্গি আছে যেগুলো আসলে অন্য কোনো শব্দ দিয়ে সেগুলোকে আপনার প্রচার করা যায় না বা আপনার সমতুল্য নয়। যেমন এই যে ভুট্টা ভাত, আমরা বলছি এটা পিকনিকের বাংলা করেছি আমরা বনভোজন, এই তো পিকনিকের বাংলা বনভোজন হয় কি করি, আবার বনভোজন মানে কি বনে গিয়ে ভোজন। কিন্তু আমি যখন ভুট্টা ভাত শব্দটা বলি তখন এটার আলাদা একটা দোত্তনা আসে, একটা বিশেষ এখানে আসে। তো এমনকি ইংরেজি বা ফরাসি শব্দগুলোতে আমরা দেখি যে একই প্রকার ভঙ্গিকে সামান্য এদিক ওদিক হলে শব্দের পরিবর্তন হচ্ছে। আমাদের কিন্তু সেরকম আছে। আমি যখন একটা লেখাকে কেটে দিচ্ছি এবং এটাকে মিশিয়ে ফেলছি, যখন একটা লেখাকে আমি বারবার ঘষছি, তাই না, তো আমি এটাকে আমার রংপুরের ভাষায় বলছি ঘোষটা ঘোষটি, তাই তো। এখন ধ্যাবড়া, হ্যাঁ, অর্থাৎ এটাকে অনেক দুটো আমরা বলছি ধ্যাবড়া হয়ে গেছে। এই যে ধ্যাবড়া হয়ে গেছে শব্দটাকে ইংরেজির কোন শব্দ দিয়ে প্রতিস্থাপন করা যায়, অথবা বাংলারই প্রমিত বাংলার কোন শব্দটাকে দিয়ে এটা প্রতিস্থাপন করা যায়। ঠিক আমরা বলি জট লেগেছে, কিন্তু আমার যখন দেখি এটাকে কি বলে দেবড়া লাগছে, এই যে দেবড়া শব্দটার সাথে জট লাগা শব্দটার পার্থক্য আছে।
জট বললে একটা হয়তো বা নির্দিষ্ট জট একটা নির্দিষ্ট আপনার সূত্রানুসারেও হতে পারে, কিন্তু দেবড়া শব্দটা একেবারে এমন একটা গীতকে বোঝাচ্ছি যার সাথে মানে কোনো প্রকার গ্রামার নাই, এবং এটাকে উদ্ঘাটন করা মানে খোলা খুব দেবরা হলো জগা খিচুড়ি আর কি। হ্যাঁ, জগা খিচুড়ি। তো এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা আঞ্চলিক ভাষায় নিয়ে আসতে পারি, যেটা আমাদের কবি আল মাহমুদ চমৎকার ভাষায় ব্রাহ্মণবাড়িয়ার ওই অংশের অনেক শব্দ তিনি নিয়ে এসেছেন, যেগুলো এখন আমাদের জাতীয় শব্দে পরিণত হয়েছে, তাই না? হ্যাঁ, শহীদ হকও এরকম কিছু করেছেন। তো যতই আমরা আঞ্চলিক ভাষাগুলো আমাদের জাতীয় ভাষায় ব্যবহার করব, তত বেশি আমাদের ভাষার শব্দ সংখ্যা বৃদ্ধি পাবে, নয়তোবা কোনো এক সময় হয়তো বা আমাদের এই আঞ্চলিক শব্দগুলো হারিয়ে যাবে। তো আমি রংপুর অঞ্চলের কবিদেরকে আমি বাহবা জানাই যে তারা আঞ্চলিক শব্দগুলোকে তাদের কবিতায় সার্থকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। ধন্যবাদ। ধন্যবাদ। অনেকে কমেন্ট করছে, আলামিন ইসলাম, আলামিন তোমাকে খুব মিস করলাম। সন্দীপ সাহু লিখছে, এই শব্দ নিয়ে সুন্দর আলোচনা হচ্ছে, একদিন আপনার কবিতা নিয়ে আমরা আলোচনা করতে চাই, এবার আসলে আপনাকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। আমরা নীলরতনদার গান তো শুনেছি, আরও অনেকে আছে, আমরা আর কথা বাড়াইতে চাই না, লাইভটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, পরবর্তী আসরে আসবেন সবাই।